তো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে 7 সালে এবং মার্চের 4 তারিখে। সেদিন সব দিনের মতো তিনি বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে চলে আসো। ঘটনাটা এরকম যে হাসপাতালে চলে যাবে, কাহিনী কি, উনি যে দেখে ওনার বাবা হসপিটালের ইমার্জেন্সির বাইরে পড়ে, মানে উনি একজন একটা লাশ ইমার্জেন্সির বাইরে পড়া দেখে, ওই লাশের পাশে তার ওয়াইফ বসে কাঁদছে। আমি একটু ঘটনার আগে যাই। যে ভাইটার স্টোরি বলছেন ওনার তারেক ভাই, উনি নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তার বাবা ছিলেন তার সাথে এবং তিনি ম্যারিড ছিল। তো তার ওয়াইফ ছিল, তার বাবা ছিল এবং তার একটা ছোট ছেলে ছিল ফ্যামিলিতে। তো তার বাবা তার রুমের মধ্যে সেদিন সকালবেলা নাস্তার জন্য, নর্মালি কি হয় ঘুম থেকে উঠে রাত্রে সকাল 9টার দিকে ওর বাবা সবসময় ড্রয়িং রুমে এসে পেপার পড়তেন। তো সেদিন আর কেউ আসছে না। তার ওয়াইফ, তিনি সকাল 8টার দিকেই বাসা থেকে বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে, জ্যাম লাগে এই জন্য বেরিয়ে যেতে হয়। তো তার ওয়াইফ এমন সময় দেখে যে সকাল 10টা 10:30 বাজে, কি ব্যাপার এখনো বাবা আসছে না। তো তিনি নক করে তার শ্বশুরের রুমে, নক করার পরে দেখে যে রুমের ভিতরে কেউ নাই। আচ্ছা। তো রাতের বেলা তো তার সাথে একসাথেই ঘুমাতে গেল এবং রাতের বেলা ওই জায়গায় একসাথে গল্প করেছে ওই রুমে। বাবা নাই কেন, তো মনে করে ওয়াশরুমের দরজাটা লাগানো আছে, ভেতর থেকে সিটকেনি লাগানো, তো বোঝা যাচ্ছে যে ওয়াশরুমের ভেতরে তাহলে বাবা। তো উনি কয়েকবার মনে হচ্ছে আচ্ছা তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, হয়তো ওয়াশরুমে আছে। তো অনেকবার নক করে, তো দেখে যে ভেতর থেকে কোনো রেসপন্স নাই। এরকম হয় মাঝে মাঝে নক করলে রেসপন্স না করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি আসছেন না। তিনি আবারও নক করে এবং নক করতে থাকে কন্টিনিউয়াসলি, অনেক জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আসলো না। আচ্ছা। তিনি নিচের থেকে, আসলে ওনাদের বাসা দোতলা বাসা, বাসার লোকেশনটা আমি বলছি না। তো আগের বাসা তো এরকম আমাদের যেমন এখন বাসার দরজার নবগুলো এরকম যে ঘুরালেই খুলে যায়, এটা সিটকিনি সিস্টেম, সবাই বুঝতে পারছে। আচ্ছা। তো নিচে থেকে ওনাদের বাসার যে দারোয়ান এবং ড্রাইভার আসে সে ভাঙার জন্য, ওই মুহূর্তে আবার ভাইয়াকে অফিসে গাড়ি নামিয়ে চলে এসছে। তো ড্রাইভার সহ দরজা ভাঙে, ভেতরে ঢুকে দেখে তার বাবার মেঝেতে পড়া, মানে তারেক ভাইয়ের বাবা মেঝেতে পড়া, এবং ওই মুহূর্তে ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর মেঝেতে যে পড়া ছিল মানে কড়া রক্ত, কালো রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপরে। তো সামহাও সে পড়ে গেছে বা কিছু একটা। তখন এই অবস্থায় এত কিছু চেক করার টাইম হয় নাই যে ওনা নিঃশ্বাস নিচ্ছে না, সাথে সাথে হসপিটাল নিয়ে গেছে। তো গাড়ির মধ্যে ওনাদের যে দারোয়ান উনি বলছিল যে আপা নিঃশ্বাস তো পাচ্ছি না, তখনই ফোন দেয়। ডিয়ার লিসেনার, শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিবুল হাসান। তবে সরাসরি আমরা আরজে রাসেল ভাইয়ের ভয়ঙ্কর ভূতের এপিসোডটি শুনতে থাকবো এবং না টেনে সম্পূর্ণ বাছাইকৃত ভয়ঙ্কর ইমেল এপিসোডটি শুনতে থাকবো এবং ডক্টর আলিফ থেকে শুরু করে আমরা তাদের বাছাইকৃত ভয়ঙ্কর ইমেল এপিসোড করে নিয়ে হাজির হয়েছি। দর্শক, বাছাইকৃত ভয়ঙ্কর পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন সর্বপ্রথম আপনি ঘটনাটা পেতে পারেন। চলুন আমরা সরাসরি দেখতে থাকি। হাসপাতালে এসে দেখে যে ইমার্জেন্সির বাইরে একটা লাশ পড়া এবং তার ওয়াইফ কাঁদছে। ততক্ষণে ডাক্তার ডিক্লেয়ার করেছে তার বাবা মারা গেছে। মারা গেছেন এরকম ভাবে যে তখনও ওনার বাবার, মানে উনি তো উনি বলছে যে আমি তো কাঁদলাম, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, আমার বাবা আমার সামনে লাশ অবস্থায় আছে, আমি জাস্ট ওনার বুকের উপরেই মাথা রেখে কাঁদনা শুরু করলাম, যে বুকটার মধ্যে এখনো গরম, মানে খুব বেশিক্ষণ আগে যে মারা গেছে তাও না, বুকটা এখনো গরম। তো ডাক্তার বলল যে এই ঘটনাটা ঘটেছে সকালবেলা, ভোরবেলার দিকে 6টা 7টার দিকে, আর ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা। তো এরকম জিনিসটা খুবই স্বাভাবিক, মেনে নিতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা যাবে, এটা তো সত্য কথা। তো তারা প্ল্যান করে প্রোগ্রাম করে বাসায় ডেড বডি নিয়ে আসে এবং আত্মীয় স্বজন একদম ভরে যায়। ডেড বডি মানে মানুষের ভিড় লেগে যায়। তাদের ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, তাদের গ্রামের বাড়ি যশোরে, মানে গ্রামের বাড়ি বলতে তাদের বাড়ি আছে যশোরে, তাদের নিজেদের বাড়ি আছে যশোরে, আমি কোনো এলাকার নাম বলছি না। তো গুনগুন চলতে থাকে রাসেল ভাই যে কবরটা কোথায় হবে। আমার আসলে রাসেল ভাই ঘটনাটাই কবর রিলেটেড। লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে যে কবরটা কোথায় হবে। সবাই এই জিনিসটা নিয়ে গুনগুন করছে যে তোমরা আসলে ঢাকায় দিতে পারো, আজিমপুরে দিতে পারো, তোমরা নিজেরা দেখলা, তোমরা কয়বার যশোরে যাও। ওনার আবার 2 ভাই, আরেক ছোট ভাই আরেক জায়গায় থাকে, আরেক এলাকায় থাকে। তো বড় ভাইয়ের সাথে বাবা থাকতো,
তো একটা সময় ডিসাইড হয় যে না, আমরা আমাদের পারিবারিক গোরস্থান যশোরে নিয়ে যাব। তো ডিসিশন পাকা হয়ে যায় এবং তাদের এলাকা ভিত্তিক মসজিদে সেদিন রাত্রে রাসেল ভাই, আমাদের ঢাকা শহরে প্রচন্ড বৃষ্টি চলছিল এবং ওই দিন ছিল আপনার সাগরের নিম্নচাপ এবং বৃষ্টিটা কন্টিনিউয়াস বৃষ্টি, কখনো জোরে কখনো আসতে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামবার ছিল না। তো মসজিদ টাইপের জায়গা যেখানে খোলা রাস্তায় জানাজা দেবে এরকম সম্ভব না। তো যেহেতু সকালবেলায় মারা যায়, দুপুরবেলা জানাজা না হয় আসরের ওয়াক্তে জানাজা হয় এবং ডিসাইড করে যে আমরা আসরের পরপর রওনা দিব যশোরের উদ্দেশ্যে। আচ্ছা। তো আসরের নামাজ শেষ হয়, নামাজের সময় আপনার ওই মসজিদে আবার এখন যেরকম মসজিদে লাশ রাখার জায়গা বাইরে রাখে, মানে একটা রুমের ব্যবস্থা করা, ওই মসজিদটাতে এই রুমের ব্যবস্থা করা ছিল না যে লাশটা যেখানে রাখবে। তো লাশটা মানে ডেড বডিটা মসজিদের ভিতরে নিয়ে যায়, তারেক ভাই বাবার ডেড বডি মসজিদের ভিতরে নিয়ে জানাজা হয়। তো জানাজার পরে আমরা সবাই জানি যে সবাই জানাজার পরে একটু ক্ষমা প্রার্থনা করে, মানে ক্ষমা চায় সবাই। এলাকা ভিত্তিক কোনো ঝামেলা থাকলে, কোনো টাকা ডিউ থাকলে বলে যে তার ছেলে এইসব বলতে থাকে। এই অ্যানাউন্সমেন্টটা করার সময় ওই রুমটায় কমপ্লিট সাইলেন্স ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ওখানে একজন কাঁদছিল। এই কান্নাটা কোনো পুরুষের কান্না না, মহিলা, খুবই ডিফারেন্ট কান্না। আচ্ছা, ওকে। আমি আগে একটা জিনিস বলে নেই, তার মা কিন্তু বেঁচে ছিলেন না, তার বাবা তার সাথে ছিলেন। তার মা 2001-এ মারা যান, আর ঘটনা 2007-এর। তার মানে অনেক আগেই মা মারা গেছেন। কিন্তু রাসেল ভাই এই কান্নাটা এমনও না যে মসজিদে তাদের সাথে কোনো মহিলা এসছে, তাদের বাসার পাশেই মসজিদ, তো মহিলারা সব বাসায় ছিল, কিন্তু মসজিদে সব পুরুষ মানুষ ছিল। তাহলে কান্নাটা কে করছে? আর ওই মুহূর্তে মানে ডেড বডিটা কফিনের ভিতরে ঢুকানো হয়নি, আমাদের সো কল্ড নর্মাল কফিন গুলা, বিদেশি কফিন না, কফিনে ঢোকানো হয় যেগুলো নরমালি হয়। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, তাদের এত ঝামেলাও হয় নাই যে গরমে নষ্ট হয়ে যাবে বা কিছু একটা, এমনি চাপাতা দিয়ে ব্যবস্থা করার হয়েছে আর কি। কিন্তু ওই মুহূর্তে মানে মসজিদের খাটিয়ার মধ্যেই লাশটা ছিল, কিন্তু ওইখান থেকে কেউ সামহাও কান্না করছে। এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় আর উনি খুব অবাক দৃষ্টিতে তাকায় থাকে, আসলে ঘটনাটা কি ঘটছে। মানে তারেক ভাই, ওনার ছোট ভাই, ওনার ফুফাতো ভাই, ওনার খালাতো ভাই, সবাই কান্নাটা শব্দ পায়। কান্নাটা আসছে কোথা থেকে? মসজিদের ঠিক মাঝখান বরাবর কান্নাটা আসছে মসজিদ থেকে হঠাৎ করে। তারা খুব অবাক হয়ে যায় এবং অবাক হওয়ার একটা পর্যায়ে তারা ডিসাইড করে না, এখন আর ডেড বডিটা কাউকে দেখাবো না। যেহেতু পুরুষ মানুষের লাশ অনেক আত্মীয় স্বজন না দেখলেও মসজিদে বা জানাজার পরে দেখার চেষ্টা করে, বলে না এখন আর কাউকে ডেড বডি দেখাবো না, এখন ডিরেক্টলি কফিনে ঢুকে আমরা রওনা দিয়ে দেবো, কারণ আমাদের যশোর পৌঁছতে হবে রাত্রের মধ্যে, আগামীকাল সকালবেলা আমাদেরকে কবরস্থ করতে হবে। তো তাদের এইরকম লোকজন আসতে থাকে যে সবাই রিকোয়েস্ট করতে করতে বা রিকোয়েস্ট রিফিউজ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যায়, মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো তারা রওনা দিয়ে দেয় এবং রাস্তার মধ্যে তারা মাগরিব করবে এরকম প্ল্যান করে। তো একটা সময় তেল নিতে হবে গাড়িতে, আর অ্যাম্বুলেন্সটা ওই মুহূর্তে তারা অ্যাম্বুলেন্সটা, আর এখন যেরকম আপনার অ্যাভেলেবেল আপনার যে ফ্রিজিং কারগুলো, ওই সময় এত ফ্রিজিং কার অ্যাভেলেবেল ছিল না। তারা এই অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স কল করে এবং অ্যাম্বুলেন্সে ডেড বডি উঠাই দিয়ে তাদের সাথে টোটাল 6টা অ্যাম্বুলেন্স যায়। যে কজন লোক আত্মীয় স্বজন লাশ দেখতে এসেছিল অর্ধেক হয়ে যায় যশোরের নাম শুনে, আর সবাই তো যশোর যাবে না। তো এই জায়গাটায় যদি সবাই যেত তাহলে একটা ভাল লাগতো যে আপনি একটু নিশ্চিন্তে থাকতেন, এত মানুষ যাচ্ছে। তখন এমনিতেও আপনার মানে সাহস দেওয়ার মতো লোক থাকে, এখন মানুষ কমতে শুরু করেছে অলরেডি। টোটাল মনে করেন পুরা মসজিদে ভরপুর মানুষ ছিল এলাকার লোকজন মিলে, কিন্তু টোটাল যাচ্ছে মাত্র 16 জন মানুষ যশোরে তাদের সাথে। তো 16 জনের জন্য 2টা গাড়ি, তাদের গাড়ি আর একটা গাড়ি ভাড়া করে যাতে একটু আরাম করে যেতে পারে। যশোর তো অনেক বড় রাস্তা, আর 2007-এ এত ভালো মানে ওই জায়গার রাস্তাটাও কিছু জায়গা ভাঙা ছিল। তো আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা রওনা দিয়ে দেয় এবং রওনা দেওয়ার সময় টেনশন করতে থাকে যে লাশটা ঠিক মতো নিতে পারবো কিনা। এটা তার মনের মধ্যে থেকেই লাগে যে ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি আজিমপুরেই দাফন করে ফেললে ভালো হইতো। এই দোটানার মধ্যে তারা রওনা দিয়ে দেয় 2 ভাই মিলে, কারণ 2টা ভাই, তাদের কোনো বোন ছিল না। রাস্তার মধ্যে তেল নিয়ে তারা রওনা দেয়। এমন সময় বৃষ্টি নামা শুরু করে এবং রাসেল ভাই এমন বৃষ্টি যে গাড়ি উড়াই নিয়ে যাবে এরকম বৃষ্টি। আরিচা ফেরিঘাট পার হয়, তারা ডিসাইড করে যে তারা টাঙ্গাইল দিয়ে যাবে না, তারা আরিচা হয়ে যাবে। আরিচা ফেরিঘাট ক্রস করে। আরিচা ফেরিঘাট ক্রস করতে করতে তাদের অনেক সময় লাগে, কারণ আরিচাতে ওই দিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, ওই পাশের ফেরি এই পাশে আসছে না। তো তাদের সময় লাগে রাত্র 9:30 মতো এবং আরিচাতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। আরিচাইতে যাওয়ার পথে যে জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে সেটা হচ্ছে
আপনার ওই রাত হয়ে যায় তো, সন্ধ্যা 7টা-8টা। অ্যাম্বুলেন্সের ভেতরের পজিশন ছিল যে ওনার ফুপাতো ভাই অ্যাম্বুলেন্সে তাদের সাথে লাশের গাড়িতে ওঠে, এবং যে ভাই তারেক ভাই তার সাথে তার ফুপাতো ভাই পেছনে ছিল, আর তার ছোট ভাই যে সাদিক ভাই উনি সামনে বসে, আচ্ছা, ড্রাইভারের সাথে, এবং লাশ ছিল তাদের সামনে। তো তারা কোরআন শরীফ এবং মানে তারেক ভাই তসবিহ পড়তে থাকে, এবং তার সাথে যে ফুফাতো ভাই উনি আবার কোরআনে হাফেজ ছিলেন, উনি কোরআন শরীফ পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এমন সময় ভেতর থেকে আরিচা তখনও পৌঁছায় নাই, ভেতর থেকে মনে হয় যে ভিতর থেকে কেউ হাতুড়ি দিয়ে পেরেক মারছে লাশের খাটের মানে কফিনের ভেতর থেকে। আচ্ছা, পেরেক মারছে যে মনে হয় যে এখনই ঢাকনাটা খুলে আসবে। তো এটা কি এরকম যে রাস্তার কিছুক্ষণ ঝাঁকির কারণে এরকম মনে হয়, এবং ভেতর থেকে মনে হচ্ছে ভেতর থেকে এটা কি ঝাঁকির কারণে মনে হচ্ছে? উনি খুব প্রপারলি খাটিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকে যে এটা কি শব্দটা আসলে খাটিয়ার ভেতর মানে খাটিয়ে বলে কফিনের ভেতর থেকে আসছে কিনা। মনে হচ্ছে কেউ পেরেক ভারী বাড়ি মেরে খুলছে। আরিচা ক্রস করার পর গাড়ি চলছে, হঠাৎ করে কি হলো, ওনাদের কফিনের উপরে ঢাকনাটা সরে কিছুটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা হয়েছে যে রাসেল ভাই একটা ভাঙা রাস্তার কারণে, আমি বলছি ভাঙা রাস্তার কারণে এটা সরে যায়। কিন্তু মজার বিষয়, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ওই কফিনের 4 কোণায় 4টা বড় পেরেক মারা হয়েছিল যাতে কোনোভাবে কফিনটা এটা না সরে যায়। রাইট। কিন্তু এই 4টা পেরেক সরালোকে রাস্তার মধ্যে হঠাৎ করে ঢাকনাটা সরে যায়, এবং তারা স্পষ্ট জিনিসটা দেখে যে ওনার বাবার মাথার যে গিটটা সেটা খোলা। গিটটা বেঁধে দেওয়া হয়েছিল ওই লাশ গোসল করানোর পরে মসজিদে নেওয়ার সময়, পুরো গিটটা খোলা, আমার একদম আলগা হয়ে আছে। তো তার ফুফাতো ভাই বললো, আচ্ছা ঠিক আছে, তুমি কিছু করো না, গিটটা খোলা রাখো, এরকমই থাকুক, তুমি উপরে ঢাকনাটা লাগাই দাও, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকতে থাকো। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর, প্রায় 3 থেকে 4.5 ঘন্টা পরে, রাত তখন 1:30 কি 2টা, রাস্তার মধ্যে সবাই থামে এবং ওনারা সিনক্রোনাইজ করে নেয় যে 3টা গাড়ি যাচ্ছে ওনাদের সাথে, ওরা যেন ফোন দিলে একই জায়গায় চলে আসতে পারে, মানে আপনার একটা জায়গায় এসে থামতে পারে, ওরা একসাথেই যাচ্ছে আর কি, কেউ আলাদা আলাদা যাচ্ছে না। তো ওনারা চা খাওয়ার জন্য থামে, এবং তখন বাজে রাত 2টা-2:30, চা খাওয়ার জন্য ওরা থামে এবং চা খায়। চা খাওয়ার পরে গাড়িতে রওনা দেয়, এবং কেউ খেতে চেল না আর কি, খুব আহামরি খেতে চেল না, কারণ মানুষ মারা গেছে, কি খাবে, মানে মনও তো ওরকম ভাবে টানে না, আর কারোর সাথে কেউ ওরকম ভাবে আহামরি কথাও বলছে না, সবাই নিজ নিজ আপনার ইবাদতে ব্যস্ত, সবাই দোয়া করছে আর কি। তো রাস্তাতে যাওয়ার সময় চাটা খাওয়া শেষ, খাওয়ার পর তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে পথিমধ্যে রাসেল ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তো গাড়িতে সিগন্যাল দিল, এবং রাস্তায় অনেকের হেল্প চাইলো, এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি আসছে, এখানে বৃষ্টি কিন্তু একবারও থামে নাই, বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছে না, আর যে ড্রাইভার ওই গাড়ির সে যে চেক করবে, এত বৃষ্টি যে বের হতে পারতেছে না, বের হতে ভিজে যাবে। রাইট। তো একটা সময় ডিসাইড করে না, গাড়ির কি সমস্যা দেখতে হবে, আর মাইক্রোবাস, ওনাদের যে মাইক্রোবাস, ওটার ইঞ্জিন তো সামনে, তো সামনে যেতে হবে। তো গাড়ি থেকে নামে যে না আমি চেক করব, আর এর মধ্যে ওনারা ফোন দিয়ে বারবার চেষ্টা করছে যে 2টা গাড়িতে, আর 2টা গাড়ি যাদের সাথে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করা, তোমরা কি আমার আগে চলে গেছো না তোমরা পিছনে আসো। এটা দোয়া পড়তে পড়তে একটা সময় খেয়াল করতে পারে না যে গাড়িগুলো আগে চলে গেল নাকি পিছনে রয়ে গেল। তো ফোন দিচ্ছে, ওইখান থেকে কেউ ফোন রিসিভ করছে না, একটাতে ফোন যাচ্ছে না, একটাতে ফোন রিসিভ করছে না। এমন সময় তাদের গাড়িতে ড্রাইভার এসে বললো যে এই তো মনে হয় ব্যাটারি পড়ে গেছে, স্টার্ট হবে না, এখনই স্টার্ট হবে না, একটা ব্যাটারি লাগবে, অথবা রাস্তাতে যাতে পথে কোনো গাড়িকে আটকায় ব্যাটারি সাপোর্ট নিতে পারে, সম্ভবই না। প্রায় ঘন্টা খানেক তারা তো ওই জায়গায়, মানে তাদের অবস্থা, সাথে লাশ পাশে একটু আগে একটা শব্দ তাদের কাছে বেশ মানে ডিফারেন্ট লাগছে, তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু ভয় কাজ করছে সবচেয়ে বেশি, লাশ নিয়ে এসে যাওয়ার সাথে ভয় কাজ করছে। তার পুরুষ মানুষ এত ভয় পাবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করেনি, তাও তার বাবার সাথে। তো রাসেল ভাই যে আমি আগেও একবার এপিসোডে বলেছিলাম যে যতক্ষণ মানুষ আছেন ভালো আছেন, মানুষ মারা গেলেই লাশ হয়ে যাবে, তখন সম্পর্কটা ডিফারেন্ট হয়ে যায়, ভয়টাও কাজ করতে থাকে। হঠাৎ করে একটা মানুষ আসে রাসেল ভাই এখানে, ওই মানুষটা আসার পরে বলে যে আপনারা কোথায় যাবেন। সাধারণ মানুষ, এমন না যে সাদা কাপড় পরা লম্বা মানুষ, এরকম কিছু না, একটা সাধারণ মানুষ বলে যে আপনারা কোথায় যাবেন, বলে যে আমরা তো যশোর যাচ্ছি। তখন ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 20-25 কিলোমিটার দূরে, আর ওই জায়গাটা কোন জায়গাটা এখন যেরকম জিপিএস দেখে দেখতে পারেন, তখন এরকম প্রপারলি বোঝা যাচ্ছে না তারা কোথায় আছে। তাদের যশোর থেকে খুব দূরেও না। ওই লোকটা এসে বলে যে লাশটারে নিয়ে যশোর যায় না, এটার আশেপাশে কোথাও দাফন করে ফেলে। তখন ওনার গাড়ির ভিতর থেকে বলে যে আপনি কে, যান এখান থেকে, যান সরেন, যে আপনি বলার কে, লাশটা কোথায় নিয়ে, ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে হঠাৎ করে,
তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে হুম। এবং খুব আশ্বস্ত ফিল করে তাদের যে গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল 7 জন, ওই গাড়িটা তাদের সামনে আসে। তার পেছনে ছিল এটা, তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারি সাপোর্ট নিয়ে গাড়িটাই স্টার্ট দেয়। তো একটা পর্যায়ে মানে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার পরে থামতে হয়। ওয়াশরুমে থামতে হয়। হুম। গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ সেরকম তারা সবাই নামে, গাড়ি থেকে আবার উঠতে যে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিটটা পুরাটা খোলা, ফেসটা পুরো ভিজিবল। এটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে না। যত তাড়াতাড়ি যশোর চাও যত তাড়াতাড়ি যশোর যেতে পারো, এবং সবচেয়ে রং ডিসিশন যশোর চলে আসা। তো তারা কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগিয়ে যশোর রওনা দেয়। যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া, তাদের নিজস্ব পারিবারিক গোরস্থান, পুরাটা পানি ধরে ভরে গেছে, কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভিতরে পানি পড়া। তার ফুফাতো ভাই বলতে থাকে যে আসলে এইটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুফাতো ভাই মানে ফুফাতো ভাইয়ের দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে। আসলে কবর দেওয়া শেষ হয়, ওখানে আবার নতুন করে কবর খোঁড়া হয়। কবর করতে তারা সকাল 9টা, বৃষ্টি তখনও পড়ছে উপরে, তখন সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল। কবর দেওয়া হয়, কবর দেওয়া শেষ হয়। শেষ হওয়ার পর মুনাজাত হয়। মুনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে, কি ব্যাপার, বলেছিলাম না আপনারে যশোর চাইতে না এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন। এটা বলে লোকটা চলে যায়। আচ্ছা আচ্ছা। এইটা শোনার পর রাসেল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেননি, আমাকেই বলেছেন লাস্ট, যে আমি লাস্ট এই লোকটার এই কথাটা শুনি, যে বলেছিলাম তো যে যশোর যায় না, এখানে কবর দেন। সেই ব্যাক করে এখানে কবরটা হলো। তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন এই লোকটা আসছিল বা কেন এই কথাটা বলছিল। এট দ্য এন্ড অফ দ্য ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই যে জায়গায় আটকে ছিল সেই জায়গায় গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্সাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি, বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারে, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে এটা নিশ্চিত। ওই গ্রামের 2 জন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার 2 সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন, এরকমই পরিকল্পনা করবেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন
কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে সমিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামের একজন মানুষ, তার নাম হচ্ছে কালু, এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শিয়াল যদি করেই থাকবে, তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গা থাকবে, ডেড বডি এক জায়গা থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন, মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে, তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে, তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারে। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, ডেকে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে, ঠিক যেমনটা গতকালকে ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষত সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে
স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা, খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই দুই প্রভাবশালী ভালো মানুষ, দুই ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসে, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাতে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নাই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসার পরে বলে, যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দিয়ে, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালো মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যে রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী
মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তো তুমি বাইরে আসলা কিভাবে, ঘরের দরজা বন্ধ? বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব ভুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেওয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো, এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3-3বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? রুহুল স্ত্রী বলে, না জানি না। বলে, এই কাজটি আমিই করি, এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয়, এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপর আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে 3য়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা, কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার, কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সেই হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সেই গাছটি কাটে, এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্য এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পরা ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে
ওই কবরস্থানে আরো কবর হয়েছে এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই, তারা ভেবেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছো, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, আরো শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুই হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাতে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে। এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল, তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে। এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর
এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থানও এখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে ঈদ মানে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছর খানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যে দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আর এক ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি মা, যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। এই মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন রওয়াব মৃধা নামে একজন ব্যক্তি, যিনি আলামিনের নানা হন। আলামিনের নানার সাথেও অদ্ভুত একটি ঘটনা রয়েছে, যেটি এই সেলিম হুজুরকে কেন্দ্র করে। ঘটনাটি আমরা পরে আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যে দিনটা ছিল আসলে শুক্রবার। প্রতিদিনকের মতো আমি সকাল বেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যাইতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই পড়তাম। তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই, তো দেখি 11টার দিকে দেখি দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোরা আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তারা পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলালো যে আজকেরাই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টা, হ্যাঁ রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাইয়ে পৌঁছাইতে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আরো অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার বড় দুলাভাই বলতেছে কি, তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম যে না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমার বললো চল মেয়ে দেখে আসি গে। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখতে যাই অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এই সে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করব না, আমি বাড়ি চলে যাব। তো এই নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো কি, দেখ তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তাই এখানে অনেক লোকজন আছে, হয়তো অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবে আমি বাসায় আসলাম, প্যান্টটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম। যে বাড়িতে ভালো লাগতেছে না, এই অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল, দুলাভাইরা যায় বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে কি, চল এখন বাসায় যাব, তোর ভাই ছোটরা আসতেছে, তো ছোটরা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসায় উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাইয়ের সাথে করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে এসে দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি, অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে, তখনই বাসার দিকে দুলাভাই বললো চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজেই গেছে। তো যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না।
তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রয়েছি। তো পুকুর পাড়ে দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10:30 বাজে। ওই সময় বলতেছে চল তোর আব্বু বাড়ি আইছে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না। তো হঠাৎ মানে রাতে 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি বাসা থেকে বেরোয় রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে। আমি আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি, আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছুই ঘটছে সবার সাথে, তো এর আগে আমি কখনো এটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যাই, দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে, কিরে তোর এত রাত পর্যন্ত তুই বাজারে কেন, তুই বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে, এসে অনেক কিছু বললো। তো আমি মোবাইলটা বের করে দেখি তখন রাত বাজে 2টা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারটা লাগাই আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর মানে ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো, যেই হোক না কেন, তাই যত সাহসী হোক বা যাই হোক না কেন। তো ওই সময় আমার সাইডে মানে 4টা বিড়াল, সামনে একটা পিছনে একটা, 2 সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন মানে সাথে সাথে হাঁটতেছে। আমু হাঁটতেছে, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি, বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো, আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যায় একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের। তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কালভার্ট ছিল আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল সাথে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদ বাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে করেন সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা মনে করেন বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বেরোয় লাফ দিয়ে রাস্তার পারে আসলো, মানে আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশে লাফ দিয়ে ধান খেতে মানে রাস্তার পারে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাওয়ার সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যত এগোচ্ছি তত মনে একটু একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কুল বাগান। তো কুল বাগানটা অনেক লম্বা, আর এই সাইডে জঙ্গল। তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল, তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুল ক্ষেতের কানি যখন আমি ক্রস করব, তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে নিচে পড়তেছে। তো ওই লোকটা মানে কুল ক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পাড়ে দিল, রাস্তার পাড়ে দিলে দেখে পুরা রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল, তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই, মানে যখন আমার ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বললে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, তো যাই হোক তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউকে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমাই পড়লাম। ঘুমাই পড়ার পরে সকাল যখন 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাইতে যাব, তখনই মানে আমার পুরো শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যাই, আমি আমার দাদার কাছে গেলাম, দাদার কাছে যাই একটু ঝাড়ফুঁক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো এইভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না, বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলাম।
তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বেরোয় দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না, মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বেরোয় এরকমই বেরোচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো পাওয়া যাচ্ছে না। তো আমি ওটা আমার দাদি দেখলো, দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার তোর রক্ত বেরোচ্ছে কে? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বেরোচ্ছে। তা তুই তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আসিস কেন? তো আমি দাদির সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমার অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেই দিনকে তুই বাইরে গেছিস কারণ না নিয়ে, আর এত রাত্রে যদি মানে অন্যরকম কিছু হইতো তখন কি করতি? তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এইভাবে তারপরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মাদুলি দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। লিসেনার, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণে নাম বলছি না, তো সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তোবা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি নিচ তলাটায় বারান্দা ছিল, উপরের দোতলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন, ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়ত। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন যে রাত্রেবেলা তার আম্মার সাথে উনি থাকবেন। দিনের বেলা অন্যরা থাকতো এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যেতেন। তো প্রথম 2 দিন খুব বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2টো বা 2:30 বাজে। কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে এবং বারান্দার ওই পাশেই রয়েছে বাগান, তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে
তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি তো আসলে ঠিক বুঝতে পারছিলেন না উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন, এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, তো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে মানে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন, তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা 3 জন থাকবেন রুমে। তো সেই কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন, উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন, এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগতে পারেন। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান, এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতেই উনি একদম মানে ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যাক আজকে রাত্রে আমাকে জাগতে হবে। তো উনি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালে বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান, বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগের থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো আর কি, মানে সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা, এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও মানে ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে, উনি যদি বায়ে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। তো উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কি করেন, আবার বেসিনে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান, ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন।
ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন এত বেশি ঘুম এসেছিল এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভেতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখেছেন, কিন্তু সকালবেলা উনি দোতলার ওই জায়গাটাতে, ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালা বন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি। রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন যে কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড় পরা। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না, গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢুকে নেই, আর যেহেতু এটার বারান্দা নাই সুতরাং এখানে তো অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন না, আমি এইখানেই দেখেছি। কিন্তু নার্স বলে আপনি, এটা অসম্ভব, এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি, এই রুমে পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন ওনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম? এটা এই কাফন পরা, এটা কি দেখলাম? তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই বডি ছাড়া পা দেখেছিলেন, এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেওয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্য প্রবাহও পড়েছিল। আর ওই রুগীর স্ত্রীর সাথে ওই রুগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমান আপু আমাকে বলেছেন ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি। তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমান আপুর আম্মা বললেন যে ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমান আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন আপনারা আমাদের রুমে বসেন। ডাক্তার বললে তখন আবার আপনার হাজবেন্ডের রুমে, আপনার ছেলের রুমে যান, যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়েছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে এইগুলো ওনারা শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে আর ওই রুগীটার আছে।
তো পশ্চিম দিকে দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, মানে ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো, মেঘটা দাঁড়ালো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে রোমানা, আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো? বলে, হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই দুইজন মহিলা এবং ওই বাচ্চা তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ওই বসে চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। একটা অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তো এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল, ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন। তো যার কারণে ওখানে ভিআইপি কেবিনে তাকে ওঠানো হয়। আর ওখানে ওইটা ছিল, উনি আমাকে বলেছেন, ওই হসপিটালের দোতলাতে 207 নাম্বার রুমে ওনারা অবস্থান করছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার আব্বার অবস্থা খারাপ হওয়ার কারণে আইসিইউতে একটু শিফট করা হয়। কিন্তু ওনারা, রোমানা আপু এবং ওনার আম্মা তখন ওই 207 নাম্বার রুমেই ওনারা ছিলেন, কারণ আইসিইউতে তো ওনারা থাকতে পারবেন না, কিন্তু ওনাদের তো হসপিটালে অবস্থান করতে হবে, এই জন্য 207 নাম্বার রুমে ওনারা ছিলেন। তো ওনারা খেয়াল করলেন ওনাদের পাশে এক রুম পরে 209 নাম্বার রুমে সাদা কাপড় পরা, অধিকাংশ লোকই সাদা কাপড় পরা, মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত বংশের এবং পরহেজগার বংশের বা পরহেজগার পরিবারের বেশ কিছু লোক, কিছু মহিলা, কিছু পুরুষ একজন রুগীকে নিয়ে আসলো। রুগীকে নিয়ে আসার পরে ওই রুমের মধ্যে থেকে গুঞ্জন শুনছে যে তারা কথা বলছে, এবং ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন রুমের বাইরেও দাঁড়ানো। তো রোমানা আপু খুব অবাক হচ্ছেন, কি মানে ওনাদেরকে দেখে খুব সম্ভ্রান্ত এবং পরহেজগার বলে মনে হচ্ছে। এটা কিন্তু 2010 সালের ঘটনা। আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছি এটা 1991 সালের ঘটনা। 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিলেন, আর 2010 সালে ওনার আব্বা অসুস্থ হন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে সিঁড়ি দিয়ে একটা 6-7 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে, সাদা একটি ফ্রক পরা, খুব সুন্দর একটি বাচ্চা মেয়ে। তিনি অবাক হয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা রোমানা খেয়াল করেন। সেটা হচ্ছে, মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা মানে বালিশের মতো, মানে আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে একটি ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি একটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, মানে সেটার ভেতর থেকে আলো ঠিকরিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নাম্বার রুমটাতে চলে গেল, এবং 209 নাম্বার রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ।
তো উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো বা থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়েটা। উনি দেখলেন না, এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে ওই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরা কোনো মেয়েকে দেখি নাই। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে একটি মেঘের মতো মেঘ চলে গেল, তারপর একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। উনি কি দেখলেন, কি ছিল ঘটনা, এই রহস্যের আজও কুলকিনারা হয়নি। হসপিটাল কেন্দ্রিক এই ঘটনাটি রোমান আপু আমাকে শেয়ার করেছেন। লিসেনার, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় আসলে আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শোনাবো। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিকে। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই, ওরকম পরিচয় নেই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবেন। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে
মানে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা তার 2টা বাচ্চা একসাথে চলে গেল, যে লোকটা মানে নিজের লোক গেছে তার কি অবস্থা, সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে ওনার নাম তহিদ রাসেল ভাই, একটা কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ, এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা, যে কি 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি, তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলা নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা। নদীর মাছ বরাবর আসার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে, হঠাৎ করে মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান 2 দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড রক্ত পড়ছে। আচ্ছা। অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা। এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক? আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল, এটা তাকে বারবার পোড়াতো। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো,
পিছলায় পড়লো, মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড তার রুমের ভিতরে। এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা চোখটা তার যখন সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাত্রে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি আর হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একটা সময় তিনি অভ্যাস সিগারেট খাওয়া, সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 1-2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে। এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে এবং হাঁটতে সে প্রপারলি পারবে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএমের আমি একজন নিয়মিত দর্শক এবং আমাকে আসলে গল্পটি শেয়ার করার মতো সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বাসা থেকে ভয়েস মেল পাঠাচ্ছি। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বলে ঘটনা চলে যাই। আমি যখন ক্লাস 8 পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসার কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাসও করবে না। তাই কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে বেরিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমার খোঁজ করে কিন্তু পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমি ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি, শরীরের অনেক অংশ কেটে গেছে। আমি সেই বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। তারপর অনেক কষ্টে বাসায় আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনেই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণ এর জন্য আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন। তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান, উনি কবিরাজ করেন। ওনার নাম ছিল আজিজুল। হুজুর বাসায় আসে আর সব কথা শুনে। আমি আমার স্বপ্নের কথাগুলো বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা ছালাম দিয়ে বলতে হবে, মোরাজ আপনি কি এসেছেন? তারপর তার কথা
তার কাছে শুনতে হবে তিনি কেন তিনি আমার সাথে এরকম করছেন। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দিল। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল। ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরো। আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম, তারপর আম্মু দরজা খুলে দিল। বাইরে সবাই ছিল। হুজুর বলল, কাজ হয়েছে কি? হুজুরের কথা আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গেছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, না হলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেম ভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল, কিন্তু নিশাদ ভাই বিশ্বাস করেন, রাত প্রায় 4টার সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায়। আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতে ভুলেই গেছিলাম আমি। রাসেল ভাই, আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে কেন এখান রাখছে। তোকে আমি ক্ষমা করব না, তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই আমি প্রায় শেষ হয়ে গেছিলাম, হাত পা অবশ হয়ে গেছিল। প্রায় ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর ভাই, কোনো ভাষাই প্রকাশ করা যাবে না। চিন্তা করেন 15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশন পড়লে কি অবস্থা হবে। ভাই মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। তাও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তখন ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি রাসেল ভাই, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়াল লাঠি দিয়ে মেরেছিলাম খুব, আর এটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এরকম করছেন। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম। তারপর জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করবো তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি থতলাতে থতলাতে বললাম, ঠিক আছে আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না, আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফিরায়। আমার জ্ঞান আসতে আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন কাজ হয়েছে। হুজুর আমার আম্মুকে বললো যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই। আব্বুও সাথে যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল, জিনটা এই রুমে আসবে, ওর মেয়েকে নিয়ে আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমে একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল। হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতি নিভে গেল, নিভে ঘর। তারপর আমি জিনকে দেখতে পেলাম এবং তারপর ছাগলটা হঠাৎ করে উধাও হলো আর সেখানে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর থেকেই মোটামুটি আমার সঙ্গে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। ভাই আমার এই ঘটনাটাই ছিল আজকে। অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা সিলেক্ট করার জন্য।